হুম। তা সায়ন্তন আমাকে প্রথমেই বলেছে যে লগারিদম নিয়ে কিছু বলতে, তাই তো সায়ন্তন? হ্যাঁ দাদা। আরে আমার একটু দেরি হয়ে গেল, খুব গরম আজকে, এটাই ব্যাপার, খুবই গরম। হ্যাঁ হ্যাঁ দাদা, বড্ড গরম আজকে। হুম। সেই বড় থাকতে রেস্ট করছি। হ্যাঁ। কমপ্লেক্স। দাদা তোমার স্ক্রিনটা শেয়ার না এখানেই কিন্তু দাদা। ও হ্যাঁ, আজ বেরিয়ে গেছিলাম, সরি। এবার নিশ্চয়ই পাচ্ছিস দেখতে। হ্যাঁ দাদা। হুম। বেশ। আচ্ছা, তা আমরা কি জানি? আমরা জানি যে রিয়েলে, মানে ইন set of all real numbers there is a concept of logarithm, তাই না? তাহলে এই একই কনসেপ্ট কি কমপ্লেক্স প্লেনেও আছে? is there any concept of logarithm in C? এটা একটা বড় কোশ্চেন। তা ব্যাপারটা হচ্ছে যে আমি বলবো ইয়েস, দ্য অ্যান্সার ইজ ইয়েস। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা রিয়েলে, আসলে আমরা দেখ, ব্যাপারটা হচ্ছে যে লগারিদম তো যে কারোরই হতে পারে, যে কোনো একটা নাম্বার নিলেই তুই তাকে বেস বানিয়ে তার লগারিদম করতে পারবি আর কি, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ সেটা তো কোনো হ্যাঁ ব্যাপার না। কিন্তু আমরা আসলে যেহেতু ক্যালকুলাস করার সময়তে নিয়ে ইন্টারেস্টেড, ই, তো সেই কারণে আমরা ইটাই লিখি আর কি। ওকে, তা এলেনও লিখি শর্টে। এলেন এলেন, হ্যাঁ ওই তো এলেন। আচ্ছা, তো কমপ্লেক্স লগারিদম, সরি, রিয়েল লগারিদম যেটা ছিল সেটা কিরকম ব্যাপার স্যাপার ছিল, সেটা হচ্ছে যে when x is real, when x is real, e to the power x greater than 0 for all x belongs to R, তাই তো? আচ্ছা, লগ, আমরা যে লগ ডিফাইন করতাম না, মানে ধর a to the power x equal to m, তাহলে log of m বেস a equal to x, তাই তো নাকি? হ্যাঁ হুম। তো এখানে কার উপর কি কি রেস্ট্রিকশন ছিল বলতো? এই এমটা জিরো হওয়া যাবে না, নেগেটিভ হওয়া যাবে না, তাই না? এটা জিরো হওয়া যাবে না, এটা সব রেস্ট্রিকশন ছিল। তারপরে হচ্ছে বি নম্বর এ হচ্ছে, নেগেটিভ হবে না। হ্যাঁ হ্যাঁ ওটাই বলছি, বি নম্বর হুম। হচ্ছে e to the power x tends to infinity as x tends to infinity, তাই? হুম। আচ্ছা, এবার যদি বলি e to the power minus x, এটা ছিল মানে e to the power x এর ইনভার্স আর কি, তাহলে সেটা 1 by e to the power x, এটা। আর হচ্ছে d, ddx of
e to the power x equal to e to the power x এইসব ছিল। that is e to the power x is monotonically increasing এই জিনিসটা। তো এই লগ কোত্থেকে আসছিল, এই ব্যাপারটা কোত্থেকে আসতো না এই e to the power y is equals to x, ঠিক আছে, এটাকে 1 নাম্বার দিলাম। the equation 1 has solution ln x equal to y। বুঝতে পারলি? এই যে ইকুয়েশনটা, এটার সলভ মানে y ইকুয়াল টু ln x টা হচ্ছে এটার সলভ, তাই তো নাকি? এটাই আমরা বলতে পারি তো। এটা দেখ, এই যে ln x ইকুয়াল টু y যে আমরা লিখি, সেটা কেন লিখি না আমরা এই যে একটু আগে লিখলাম দেখ, এই ইকুয়েশনটা সলভ হিসাবে আমরা কিন্তু এটা পাচ্ছি। x তো এখানে আননোন, ধরে নে x আননোন, m টা নোন, এটা নোন, তাহলে x কত হবে? x এইটা হলে x ইকুয়াল টু লগ m বেস a হলে বলছে নাকি a টু দি পাওয়ার x ইকুয়াল টু m টা স্যাটিসফাই করে। তো একই ব্যাপার আমরা এখানেও বলতে পারি g টু দি পাওয়ার y ইকুয়াল টু x, এই ইকুয়েশনটার সমাধান হলো y ইকুয়াল টু ln x, ঠিক আছে? তো আমরা কি করি, উই মিমিক মানে নকল করা, উই মিমিক the process in C। আমরা এই যে প্রসেসটা করলাম, যে এই প্রসেসটা আমরা এখন C তে মিমিক করব। না কি করব? e to the power omega equal to z, where z not equal to 0, ঠিক আছে? then we say complex number omega in C, complex number omega in C is called exponential of z। হ্যাঁ না, a logarithm, আচ্ছা, a logarithm of a complex number z, ঠিক আছে? তার মানে and it is denoted by log of z is equals to omega, ঠিক আছে? এই একই ব্যাপার, এই ইকুয়েশনটা সলভ হলো এইটা, একই ব্যাপার, ঠিক আছে? কিন্তু শুধু এইটুকু তো বললে থেমে থাকলেই হবে না, কি ব্যাপারটা আমরা পাচ্ছিটা কি সেটাও তো দেখার দরকার আছে, ঠিক কিনা? সেটা হচ্ছে যে ধরে নে যে উই ফিক্সড z, যেটা কিনা নট ইকুয়াল টু 0,
তাহলে z কত হবে বলতো? z ইকুয়াল টু mod z ইন্টু e টু দি পাওয়ার I আর্গুমেন্ট অফ z না? এটা তোরা নাও চিনতে পারিস, এটা তো চিনিস। হ্যাঁ উপরেরটার মানে নিচেরটা। হ্যাঁ উপরটা মানে নিচেরটা। এখানে বলবো কিন্তু arg z কিন্তু প্রিন্সিপাল ভ্যালু। প্রিন্সিপাল ভ্যালু। আমি কিন্তু এটা জানি না মাপা তোরা কি শিখেছিস। আমি কিন্তু তোর জেনারেল আর্গুমেন্ট মানে ছোট আর্গুমেন্ট লিখি, আর প্রিন্সিপাল মানে বড় আর্গুমেন্ট লিখি। সেটা আগের দিনও বলছিলাম অবশ্য। হ্যাঁ ওকে, এই জিনিসটা হয়। মড জেডটা হচ্ছে ওর রেডিয়াস ভেক্টরটা তোর লেন্থ, আর আর্ক জেডটা তো বুঝতেই পারছিস, সেটা তো বলার কথা নয়। তাহলে ব্যাপারটা হচ্ছে যে এবার বলছি, let us solve the equation. Let us solve the equation omega equal to log z. ঠিক আছে, তাহলে let w equal to u plus iv. অবশ্যই w একটা কমপ্লেক্স নাম্বার, এটাকে এভাবে লেখা যায়। then e to the power omega equal to z কি হয়ে যাচ্ছে দেখ, e to the power u plus iv is equals to r into e to the power i theta, তাই তো? আচ্ছা আমি এখানে লিখে দিই, থিটাটা হচ্ছে তোর পাই থেকে মাইনাস পাই এর ভেতর। ঠিক আছে, এটা হলো তো? এটা নিশ্চয়ই বুঝতে পেরেছিস। জাস্ট আমি কি করলাম না, ডাব্লুর জায়গায় ইউ প্লাস আইভি লিখলাম, আর জেড এর জায়গায় আর ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা লিখলাম। ওকে, তাহলে এখন আমরা কি করব, ই টু দি পাওয়ার ইউ ইন্টু ই টু দি পাওয়ার আইভি ইজ ইকুয়ালস টু আর, এটা নিয়ে চলে আয়, ই টু দি পাওয়ার ইউ দি পাওয়ার আইভি মাইনাস আর, এটা না, আমি এখানে যেটা করতে চাই সেটা হচ্ছে তোর, আচ্ছা বুঝতে পেরেছি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এভাবে ইকুয়াল করে দিই। আচ্ছা ব্যাপারটা হচ্ছে দেখ, এটা কি করছি আমি, এখানে বলছি আমি যে ই টু দি পাওয়ার ইউ ইকুয়াল টু আর, আর ই টু দি পাওয়ার আই ভি ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই থিটা। দেখ হ্যাঁ ইকুয়েট করে দিলাম। ইকুয়েট করে দিয়েছি। এরপর দেখ, তাহলে এটা ইকুয়াল টু কি পাই, ই টু দি পাওয়ার আই ইন্টু ভি মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু 1। ওকে, সো তাহলে এখান থেকে কি পাই দেখ, এখান থেকে পাচ্ছি ইউ ইকুয়াল টু ln r, আর এখান থেকে কি পাচ্ছি, পাচ্ছি কিছু এখান থেকে বলতো, কিসে আওয়াজ হচ্ছে একটা খ্যাচ খ্যাচ। হ্যাঁ মানে বলছি এখান থেকে কোথাটা আওয়াজ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ না বলছি কোথাটা আওয়াজ হচ্ছে, যখন একটা যেন খ্যাস খ্যাস করে। ফ্যান চলছে, ফ্যান। ও আচ্ছা, সবার ঘরেই ফ্যান চলছে, আমার সেই তো ঠিকই। হবে না এখান থেকে যেটা পাস সেটা কিন্তু, এটা একটা খেয়াল করার বিষয়,
দেখ ই টু দি পাওয়ার আই ইন্টু ভি মাইনাস থিটা ইকুয়াল টু 1 মানেই ভি মাইনাস ভি ইকুয়াল টু থিটা তা কিন্তু নয়। কেন জানিস? কেন? কারণটা হচ্ছে যে দেখ ভিও ভি মাইনাস থিটা ইকুয়াল টু 0 লিখতে পারি তার থেকে। না না জিরো লিখতেই পারি, কিন্তু একমাত্র জিরো হবে না। কারণটা কেন? কারণটা হচ্ছে এই ই টু দি পাওয়ার আই, এই যে ই টু দি পাওয়ার ধরে নে আই, কি লিখবো এটাকে আমি, ধরে নে অন্যটা নাম্বার দিই, এ দিতাম, এ ই টু দি পাওয়ার আই ইকুয়াল টু 1, এর কটা সলিউশন বলতো? এ কটা? আচ্ছা ওই সেই হ্যাঁ, ঘুরিয়ে 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 হ্যাঁ ঘুরিয়ে ঘুরিয়ে sin থিটা পাই বাই এ। হ্যাঁ হ্যাঁ ওইটাই ব্যাপার, ঘুরিয়ে ঘুরিয়ে। আমার আমি তো ঘোরাচ্ছি, বারবার করে ঘোরাচ্ছি, অ্যাঙ্গেল ঘোরাচ্ছি। এবার কি এটা 0 থেকে n - 1 অবধি রান করবে তখন সলিউশন গুলো হবে। এবারে সেটা তো ডিমাইভারে চলে গেলি, এখানে তো ইন জেনারেল লিখছি আমি। তাহলে এটা কিন্তু হবে তোর ভি মাইনাস থিটা ইকুয়াল টু 2k পাই, বুঝলি? সেখানে কেটা আসছে ইন্টিজার থেকে, বুঝা গেল? এটা হচ্ছে ব্যাপার। সো ভি ইকুয়াল টু থিটা প্লাস 2k পাই, এটা লিখলাম। তাহলে দেখ আমি কিন্তু ইউ আর ভি এর মান পেয়ে গেছি। মানে আমাদের তো এটাই বার করতে হতো যে ডাব্লু, এই যে কি লিখেছিলাম ln z ইকুয়াল টু ডাব্লু, তো ln z মানে log z ইকুয়াল টু ডাব্লু, তো log z টা কি? সেই ডাব্লুটাকেই তা ধরেছিলাম ইউ প্লাস আই ভি। ধরে নিই দেখ আমরা ইউ আর ভি এর মান কিন্তু বের করে নিয়েছি। সো log z ইকুয়াল টু ডাব্লু is equal to u plus iv is equal to ln r plus I into theta plus 2k পাই। এখন থিটাটা তো এখানে আর্গুমেন্ট ছিল, ফলে এটাকে এটা লিখবো ln of mod z plus I into argument of z plus 2k পাই। ঠিক আছে, এই হলো আমার log z এর মাপাতে এখানে ছোট আর্গুমেন্ট করা ছিল। হ্যাঁ যাই হোক, একই ওই ও ওখানে ওটা ছোটটাকে প্রিন্সিপাল নেয়, যেখানে কেটা জেড এর ভিতর। এবং এই যে লগ, বড় লগ, এটাকে বলছি ln z প্লাস i ইন্টু arg z। ঠিক আছে, এটা মানে কি? এটা হচ্ছে প্রিন্সিপাল পার্ট অফ log z। আচ্ছা, তোরা বলতে পারবি এই যে তোর log z যেটা, মানে এইটা, এই ফাংশন, এটা কি ফাংশন হলো কোনো? হ্যাঁ জেড এর একটা ফাংশন হলো না, জেড এর ফাংশন হলো, দেখ ব্যাপারটা হচ্ছে এইভাবে লিখলি যে জেড এর ফাংশন হবে, সেটা কি করে বলছিস? ব্যাপারটা হচ্ছে যে তোরা এটা বুঝতে পারলি না, যে এটা তো একটা কমপ্লেক্স নাম্বার। জেডটা যদি চেঞ্জ হয় তাহলে তো এই ফাংশনটার ভ্যালুটাও চেঞ্জ তুই হবে। দেখ না, এবার ব্যাপারটা হচ্ছে তুই একটা জিনিস খেয়াল করিস, log z ইজ আ কমপ্লেক্স নাম্বার। এখন দেখ ব্যাপারটা হচ্ছে ফিক্স জেড, জেড ফিক্স কর। জেড ফিক্স করলে দেখ আমরা তাহলে সবটাই পাচ্ছি, কিন্তু এখানে কি কেটা ফিক্স হচ্ছে? না কেটা তো ঘুরছে। মানে ব্যাপারটা হচ্ছে যে এই হচ্ছে আমার ইমেজে রিয়েল অ্যাক্সিসটা, ওকে? এইভাবে আমি পোলারটা আঁকলাম, এই আমার জেড। তা জেড তো বারবার ঘুরবে, জেড এর তো অনেকগুলো পজিশন, প্রত্যেকটা কে এর জন্য তো জেড এর ওই ছোট লগ যেটা আর কি, মানে যেটাকে আমি জেনারেল লগ বলছি, সেটা তো বদলে যাবে।
সেটা বদলে যাওয়া মানে কি, সেটা বদলে মানে যাওয়া মানে ব্যাপারটা হচ্ছে যে এই আর্গ জেড প্লাস 2k পাই, এটাই তো তোর ছোট আর্গ না, এটাই তো তোর জেনারেল আর্গটা, বুঝতে পারছিস তো? প্রিন্সিপালের টুকে পাইটা যোগ করে দিয়ে হ্যাঁ জেনারেল আর্টটা পাচ্ছি। জেনারেল আর্গ পাচ্ছি, তা এটা তো সে আমার জেনারেল আর্গটা হয়ে যাচ্ছে, বুঝলি কি না? ফলে লগ জেড কিন্তু কোনো ফাংশন নয়, মানে এই লগ জেডটা, এই লগ জেড আমি লিখে দিচ্ছি, দিস ইজ নট আ ফাংশন। বুঝতে পারলি? দেখ এত যা বলেছিস ক্লিয়ার কিনা বল, ঠিকঠাক করে বুঝলি কিনা বল সেটা আমাকে। হ্যাঁ ঠিক আছে। বেশ, সবাই বুঝছিস তো? সিদ্ধার্থ, তানিয়া, ঠিক আছে? পড়েছিলি এগুলো কমপ্লেক্স নাম্বারে? এগুলো পড়েছিলি কমপ্লেক্স নাম্বারে? সেম ওয়ানে ভাপায় ছিল। হুম। এবার ব্যাপারটা হচ্ছে যে তাহলে এতদিন যাকে আমরা ফাংশন বলে জানতাম সে কিন্তু আসলে ফাংশন, একটু খেয়াল করলে বুঝতে পারছি, আর কিছুই না। কিন্তু এ কিন্তু ফাংশন, দিস ইজ আ ফাংশন। ঠিক আছে? এবং এর এখানে রেঞ্জটা, জেডটা ফিক্স করলে পুরোটা ফিক্স হয়ে হ্যাঁ যাচ্ছে। এর রেঞ্জটা আমি বলতে পারবি? আচ্ছা আগে বলে দিই লগ জেড এর ডোমেন কোনটা। আচ্ছা আমরা এইটাকে নিয়ে কাজ করছি, লগ জেড এর ডোমেন কিন্তু c-0, জিরোর কোনো লগ হয় না। আমরা তো রিয়েল থেকে চলে এসেছি, তো রিয়েল থেকে উঠছি, মনে করে দেখ রিয়েল নাম্বারে জিরোর কোনো লগ ছিল না, হ্যাঁ, ফলে এখানেও কোনো কিছু নেই আর কি। আচ্ছা কেন আনডিফাইন্ড হয়ে যায় রে রিয়েলে? সেই কারণটা জানি না। জানিস না? লগ জিরো হলে মাইনাস ইনফিনিটি আসতো না? সে তো লিমিটিং ভ্যালু, তুই কি ভ্যালু বা ভ্যালু আমি ভ্যালু চাইছি, লিমিটিং ভ্যালু চাইছি না তো। দেখবি 12 এর বই খুলে, বা সরি 11 এর বই খুলে দেখিস একটু কেন জিরোকে নেয় না, আর নিলে কি অসুবিধা হতো। আচ্ছা হুম, নিলে কি অসুবিধা হতো। আচ্ছা তা লগ জেড এর ডোমেনটা হচ্ছে c-0, কিন্তু রেঞ্জটা কোথায়, রেঞ্জটা কি, রেঞ্জটা কিন্তু বলতে পারা উচিত। দেখ এই c-0তে, c-0 মানে কি, c-0 হচ্ছে অরিজিন বাদে তোর পুরো কমপ্লেক্স প্লেনটা। এবার আমি প্রিন্সিপাল ভ্যালু নিয়ে ইন্টারেস্টেড। প্রিন্সিপাল ভ্যালু মানেই হচ্ছে সেই সমস্ত জেড আছে এদের যাদের কিনা আর্গুমেন্টটা পাই থেকে মাইনাস পাই এর মধ্যে, রাইট, পাই থেকে মাইনাস পাই এর মধ্যে। তো কেসটা হচ্ছে যে তাহলে কিন্তু আমার এই লগ জেড এর যে তোর রেঞ্জ, এটা কিন্তু হয়ে যাবে, বলতে পারছিস কি, ভাব একটু ভাব কি হবে বলতো। এই আমার কমপ্লেক্স নাম্বারের প্লেনটা, তো জেড ম্যাপড হয়ে এমন একটা কমপ্লেক্স নাম্বারে যাচ্ছে যার ইমাজিনারি পার্টটা কেমন আই ইন্টু থিটা, তাই তো নাকি, মানে এরম তো বেসিক্যালি এরকম। তাহলে থিটা আমার ইমাজিনারি পার্ট,
থিটা ইমাজিনারি পার্ট হলে এইটা আমার ইমাজিনারি অ্যাক্সিসটা, তো হ্যাঁ এটা ইমাজিনারি অ্যাক্সিস। তাহলে বুঝতে পারছিস, এইখানে মাইনাস পাই, এইখানে পাই, তার মানে এইখান থেকে এইটুকু ভ্যারি করছে, এখান থেকে এইটুকু ভ্যারি করছে, আর পুরো এরকম স্ট্রিপ চলছে, পুরো স্ট্রিপ চলছে। মানে মাইনাস পাই থেকে পাই হবে। হ্যাঁ, এইবারে যদি তুই এবার কে এর ভ্যালু, এবারে কে ইকুয়াল টু 0 ছিল এই সময়তে, তাই না? এই যে আমরা যে প্রিন্সিপাল ভ্যালু নিচ্ছি আর্ক জেড এর, এটা কে ইকুয়াল টু 0, আমরা কে ইকুয়াল টু 1 নিতে পারতাম, নিতে পারতাম তো। তা কে ইকুয়াল টু 1 নিলে ধর আমি এটাকে নাম দিলাম log 1 z, তাহলে এটাও log ln mod z প্লাস i ইন্টু arc z প্লাস 2 পাই, তার মানে 2 পাই 2 পাই করে বেশি ঘুরবেও, কিন্তু যাচ্ছে তো একটাই জায়গা, 2 পাই ফিক্স হয়ে আছে আর কি, আর কিছু কে ইকুয়াল টু 1 আছে এখানে। তো যা আর্গুমেন্ট মানে যে কমপ্লেক্স নাম্বারে যাবে তার আমি চেয়ে ক্যাপিটাল লগ নিয়ে কাজ করছিলাম, তো এখানে 2k পাই কেন আসছে? 2, ক্যাপিটাল লগ যে না না না, প্রিন্সিপাল, ব্যাপারটা হচ্ছে যে আমরা কে ইকুয়াল টু 1 এর জন্য এটাকে লগ ক্যাপিটাল লগ 1z নাম দিলাম, বুঝতে পারলি না? আমরা প্রিন্সিপাল ভ্যালু বলি কে ইকুয়াল টু 0 এর জন্য, হ্যাঁ প্রিন্সিপাল কে ইকুয়াল টু 1 এর জন্য কেন, কে ইকুয়াল টু 1 কি দোষ করলো? ও কি দোষ করেছে? তো আমি সেই কারণে আমি ওটাকে কে ইকুয়াল টু 1 এর জন্য দেখ মাথায় লগ 1z দিয়েছি। বুঝতে পারছিস? আমি জাস্ট নামটা লিখেছি, এই যে নাম, আমি কি এসে যাই বল? তোর নাম অপরূপ না হয় অরূপ হতে পারতো, আমার নাম অরূপ না হয় অপরূপ হতে পারতো, তাতে কি আমি আর তুই পাল্টে যেতাম? না তাহলে আবার কি নাম, আমরা ব্যাপারটা হচ্ছে যে আমরা রেঞ্জটা আমাদের হাতে ঠিক করা থাকবে, রেঞ্জ আমরা জানি কি হতে পারে, রেঞ্জ পুরো কমপ্লেক্স নাম্বারকে তুই বারবার করে ঘুরিয়ে রেঞ্জ পেয়ে যাবি, কিন্তু ওটা তার রেঞ্জ না, ওটা তো ফাংশনই না। তো রেঞ্জ আমরা ঠিক করব, কে এর ভ্যালু আমরা ঠিক করব, দেখবো হয়ে যাচ্ছে ব্যাপারটা আর কি। তো কেসটা দেখ, এখানে 2 পাই এখানে যোগ করছি, তার মানে কি, এর মানে কিন্তু এরপর থেকে শুরু হবে, এই যে এই পাই থেকে 3 পাই, বুঝতে পারলি? এই যে এই লগটা যে এই লগটা এই জেড দের যেখানে ম্যাপ করাবে সেই ক্ষেত্রটা হবে এইটা, এটা তো, এটা মাইনাস পাই, এটা পাই, এই হলো 3 পাই, এইখানে ম্যাপ করাবে, বুঝতে পারছিস? এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার আমি তোদের আগের দিন একটা কথা বলেছিলাম, তাহলে বুঝতে পারছিস যে কে এর ভ্যালু কিন্তু চেঞ্জ করে দিলে আমরা এরকম একটা করে স্লাইস পেয়ে যাবো, বুঝতে পারছিস? এটা মোটা 2 পাই লেন্থের স্লাইস পেয়ে যাচ্ছি, হ্যাঁ 2 পাই লেন্থের স্লাইস পেয়ে যাচ্ছি, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই আমাদের। এবার ব্যাপারটা হচ্ছে যে তাহলে কেসটা তাহলে বুঝতে পারছিলিস তো, ডোমেন আমার c-0, এদিকে রেঞ্জ কিন্তু ওরকম ভাবে এদিক ওদিক করে ছড়িয়ে যাচ্ছে আর কি। এবার আমি আরো কে এর ভ্যালু দেবো, আরো দেখবো যে আমরা এরকম গোটা স্লাইস পাচ্ছি ওপর নিচে করে, স্বাভাবিক। যাই এখানে কে এর ভ্যালু অ্যাডজাস্ট করলেই দেখবি তুই স্লাইস পাল্টে যাচ্ছে, তোর উপরে উঠছিস বা নিচে নামছিস লিফটের মতো। তখন সমস্যাটা হলো এইটা যে লগ জেডকে তো তাহলে কি করব, মানে ব্যাপারটা হচ্ছে যে লগ জেডকে এমন একটা পজিশনে চলে গেছে ও, আমি যদি ওর কে না আটকাই তাহলে ও তো মানে যা তা অবস্থা হয়ে যাবে, একটা ভ্যালুর জন্য অনেকগুলো ফাংশনাল ভ্যালু দিয়ে দেবে একটা পয়েন্টের জন্য। এদিকে আবার কে আটকানোটাও ঠিক উচিত মনে করি না আমরা, তাহলে কি করা যায়, বুঝলি তো? এই মতো অবস্থায় কিন্তু মানে এই আলোচনাটা কিন্তু আরো গভীর আছে, এই আলোচনাটা আমি জাস্ট একটা ট্রেলার দেখাচ্ছি। এবার ব্যাপারটা হচ্ছে আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, কেসটা হচ্ছে
যে আমি আগের দিন তোদের বলছিলাম যে আর্গুমেন্ট জেড, এই আর্গুমেন্ট জেড ইজ নট কন্টিনিউয়াস অন নেগেটিভ রিয়েল অ্যাক্সিস। নেগেটিভ রিয়েল অ্যাক্সিস। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তাহলে একটা ব্যাপার বুঝে দেখ, আমার লগ ডিফাইন করতে গেলে আমার প্রিন্সিপাল ভ্যালু দরকার, তাই তো? এদিকে প্রিন্সিপাল ভ্যালু নিজেই আমার নেগেটিভ রিয়েল অ্যাক্সিসের উপর কন্টিনিউয়াস নয়, তাহলে কি লগ জেড হ্যাঁ। কন্টিনিউয়াস হবে নেগেটিভ রিয়েল অ্যাক্সিসের উপর? না, হবে না। হবে না। এমনকি তুই কে যা ইচ্ছা নিয়ে নে, হ্যাঁ কে যা ইচ্ছা নিয়ে নে, আমার ডোমেন তো একই থাকছে, তখনও কিন্তু থিওরামই তো পড়ে এসেছি আমরা। হ্যাঁ থিওরাম করিনি আমরা, থিওরাম করিনি এখন, জাস্ট আমি বলেছি তোদের যে আর জেড ইজ নট কন্টিনিউয়াস অন নেগেটিভ রিয়েল অ্যাক্সিস, হ্যাঁ, ঠিক আছে? তা সেই কারণে লগ জেডটাও কিন্তু নেগেটিভ রিয়েল অ্যাক্সিসের উপর কন্টিনিউয়াস হয় না, ঠিক আছে? কিন্তু ম্যাথমেটিশিয়ানরা ভাবলো যে এত কষ্ট করে লগ জেড তো আমরা বানালাম, কিন্তু এ যদি কন্টিনিউয়াসই না হয় তাহলে কি করে হয়, বুঝলি? কি করা যায়? তখন রিমানকে ডাকা হলো, মহান রিমান। রিমান এসে একটা নতুন কনসেপ্ট দিলেন। কি কনসেপ্ট? বলছে যে তোমরা এই কমপ্লেক্স প্লেনকে ভাবো, এই কমপ্লেক্স প্লেনকে ভাবো, হ্যাঁ আমার মন দিয়ে শুনবি কিন্তু, এই কমপ্লেক্স প্লেনকে ভাবো, ভাবো এইটা হচ্ছে নেগেটিভ রিয়েল অ্যাক্সিস উইথ জিরো, তো জিরোতে তো লগ ডিফাইন্ডই না, ফলে জিরোকেও নিয়ে নেবো আমি। তার মানে আমার কাছে এখন প্রবলেমটা হচ্ছে লগ জেড ইজ নট কন্টিনিউয়াস অন এই সরি এটা তো রিয়েল অ্যাক্সিস। হ্যাঁ, তার মানে মাইনাস ইনফিনিটি জিরোকেও ইনক্লুড করে নিয়েছি, যাতে ডিফাইন ইয়াতে তারা কন্টিনিউয়াস কি হবে। বলছে যে দেখো তোমরা এই যে নেগেটিভ রিয়েল অ্যাক্সিসকে জাস্ট কেটে দাও। কেটে দাও মানে আমরা একটা কাগজকে যেমন কাটি, এটা তো কাগজ একটা কাগজ ভাব, জাস্ট কেটে দিলাম, পাশ দিয়ে মানে এখান দিয়ে কেটে দিলাম, এই যে রিমুভ করলাম না, কিন্তু নেগেটিভ রিয়েল অ্যাক্সিসকে রিমুভ করিনি, জাস্ট কেটে দিয়েছি। আচ্ছা, ওকে, কেটে দিয়ে আমরা কি করলাম? আচ্ছা কমপ্লেক্স প্লেনের তুই বুঝতে পারছিস অনেকগুলো লেয়ার আছে, মানে তুই একটার উপর একটা কমপ্লেক্স প্লেন ভাবতে পারিস জাস্ট আর্গুমেন্টটা চেঞ্জ করে দিয়ে, ক্যাপিটাল আর্গুমেন্টটা না, আমি বলতে চাইছি মানে ব্যাপারটা হচ্ছে যে ওই এক্স মানে জেড কে কি লেখা যায় টু দি পাওয়ার আই থিটা, তো তুই থিটাকে বারবার চেঞ্জ করে দিবি, তো প্রিন্সিপাল ভ্যালুর ব্যাপারটা, তাহলেই তো আমি নতুন নতুন কমপ্লেক্স নাম্বার পেয়ে যাবো, তাই না? যাদের কিনা মডটা সেম কিন্তু অ্যাঙ্গেলটা আলাদা, আর্গুমেন্টটা আলাদা। তার মানেই তো এটা যে তুই একটা ফ্ল্যাটে এসছিস, সেই ফ্ল্যাটে এমনটা ব্যাপার যে সবাই একটা ফ্লোরে থাকে, একটাই ফ্লোরে থাকে সবাই, এবং তুই যেখানে দাঁড়িয়ে আছিস মানে গেট থেকে সবার ঘরের দরজার ডিস্টেন্সই হচ্ছে সেম, কিন্তু ব্যাপারটা হলো কিন্তু অ্যাঙ্গেল গুলো সবার আলাদা, সবার ডিস্টেন্স, হ্যাঁ সবার ডিস্টেন্স সেম কিন্তু তোর অ্যাঙ্গেল গুলো আলাদা। মানে এরমটা, মানে আমি এরমটা বলছি যে ধর তুই এখানে দাঁড়িয়ে আছিস আর ফ্ল্যাটটা এইরকম, তাহলে ধরে নে এই সব কটা ডিস্টেন্সই একই, ধরে নে, আর এখানে এই সবাই এই ফ্ল্যাটের মধ্যে রয়েছে, এই ফ্ল্যাটটা এই আমার এই পারপেন্ডিকুলার জায়গাটা ফ্ল্যাট, বুঝতে পারছিস? তাহলে কি সবাই আছে একই ডিস্টেন্সে আমার থেকে, কিন্তু জাস্ট অন্য অন্য অ্যাঙ্গেলে, তাহলে কি আমরা একটা হ্যাঁ 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 এবার তুই ভেবে ইনফাইনাইটলি খানা এরকম পয়েন্ট আছে আর কি, মানে ইনফাইনাইটলি খানা ফ্ল্যাট আছে, সবার থেকেই তোর দূরত্ব সেম, খালি অ্যাঙ্গেল আলাদা, তাহলে তো এরা সব নতুন নতুন পয়েন্ট, তাই না?
তো কমপ্লেক্স প্লেনটাও কিন্তু এইভাবে তুই ভিউ করতে পারিস, তাই ওকে। তো এইটাই তো ব্যাপার, কমপ্লেক্স প্লেন এই ভিউনেসটার জন্যই তো এত গন্ডগোল। তো কেসটা হলো যে আমরা তখন কি করলাম, রিমান কি করলেন, রিমান করলেনটা কি, যে এই কমপ্লেক্স প্লেনটাকে এরকম যে একটা কাগজের টুকরো ভাব, এই কাগজের টুকরো, যে কাগজের টুকরোটায় এইখানে অরিজিন, যে কাগজের টুকরোটায় এরকম একটা কাট হয়ে গেছে, একটা কাট হয়েছে, আমি এটাকে বললাম, ধরে নিন এটা পজিটিভ, এটাকে এরকম পজিটিভ পজিটিভ নাম দিলাম, এটাকে নেগেটিভ নেগেটিভ নাম দিলাম, বুঝতে পারছিস তো, উপরটাকে পজিটিভ নিচেকে নেগেটিভ। আবার কে কে যদি তুই চেঞ্জ করিস, যে এটা ধর কে ইকুয়াল টু 0 এর জন্য তুই এই প্লেনটা পেলি, আবার তুই যদি এরকম একটা কাগজ মারিস, একই জিনিস তো, এই সরি, এটাও বুঝতে পারছিস তো, এটা কে ইকুয়াল টু 1 এর জন্য, এটাকে নাম দিলাম নেগেটিভ নেগেটিভ নেগেটিভ, এটা পজিটিভ পজিটিভ। কেন নাম দিলাম সেটা এখন আমি বলছি না, কিন্তু আমি সেই সময় যাচ্ছি না, জাস্ট আমি আজকে যেহেতু ভিডিও মানে রেকর্ডেড হবে, সেই কারণে আমি এটা জাস্ট গল্পটা করছি। এখন আমি তোদের আর্গুমেন্টস, যেটা ডিসকন্টিনিউটি বলিনি, আর এটা কেন এরমটা করছি সেটাও আমি বলিনি, পরে বলবো, ওটা আমি এখনই বলবো না, ঠিক আছে, কারণ বুঝতে সময় লাগবে, এটা একটু জাস্ট আমি গল্পটা বলছি তোদেরকে। এবারে টোপোলজি, তাহলে আমি কেন বলছিলাম যে কমপ্লেক্স অ্যানালিসিস পড়তে খালি কমপ্লেক্স অ্যানালিসিস পড়লেই হয় না, আরো অনেক কিছু তোকে জানতে হয়। পেস্টিং লেমা নামে একটা জিনিস আছে, পেস্টিং লেমা, ঠিক আছে, সেই পেস্টিং লেমায় বলে যে তুমি দুখানা কার্ভ, যদি তোমার দুখানা ফাংশন আছে ধরে নাও, দুখানা ফাংশন তুমি দুখানা কার্ভ ধরে নিয়েছো, ঠিক আছে, আচ্ছা এরমটা বলি, এরকম তোর কিরমটা বলি, এরকম ধর, তা বলা হয় যে সার্টেন কন্ডিশন আছে, সেই কন্ডিশনগুলো যদি মেনে চলে, মানে এটা বলছে যে দুখানা কার্ভই আর কি দুখানা ক্লোজ সেটের উপর ডিফাইন করা আছে, তারা যে ক্লোজ সেটের উপর ক্লোজ সেটের ইন্টারসেকশন একই ভ্যালু দেয়, তাহলে ওদেরকে আর কি এরকম করে জুড়ে দেওয়া যাবে, বা গ্লুইং লেমা বলে, পেস্টিং লেমা গ্লুইং, মানে ব্যাপারটা হচ্ছে যে তুমি দুখানা কার্ভকে উইথ সার্টেন কন্ডিশন জুড়ে দিতে পারবে আঠা দিয়ে, ওকে। তো এখানেও সেই একই ব্যাপার, যে তোমরা এই তো কার্ভ এগুলো হয়ে গেল, এই কার্ভ দুটোকে এই প্লাসকে প্লাসের সঙ্গে জোড়ো, মাইনাসকে মাইনাসের সঙ্গে জোড়ো, ওকে, কিন্তু এই পেস্টিং লেমাটা স্যাটিসফাই করতে হবে, এবং স্যাটিসফাই হয় ওখানে, তাহলে আমার সারফেসটাকে দেখতে কেমন হয় বলতো, কমপ্লেক্স প্লেন গুলোকে এইরকম না, বুঝতে পারলি, আর ভালো করে আঁকতে পারলাম, দাঁড়া, এটা হবে তোর, একটু দাঁড়া, হ্যাঁ, দাঁড়া, আমি ইন্টারনেটটা দেখাই, এঁকে তোদের ভালো বোঝানো যাবে না, দাঁড়া আমি সার্চ করি, দাঁড়া, দাঁড়া, সারফেস লগারিদম, পেয়েছি, কিন্তু এটা ভালো না, এটা ভালো,
উম, পেয়েছি। দাঁড়া দেখাই, হ্যাঁ। দেখতে পাচ্ছিস? দেখ, হ্যাঁ দাদা দেখা যাচ্ছে। হুম, ভালো করে দেখ। যা। হুম, এই দেখ, এইটা হচ্ছে আমার এই জিরো, দেখতে পাচ্ছিস পাশে জিরো? দেখ ডান পাশে জিরো দেখতে পাচ্ছিস? এইটা হচ্ছে আমার লগ জেড এর রিমান সারফেস, মানে লগ জেড এর, যে আমি এতক্ষণ যে কথাটা বলছিলাম যে আমরা প্লেন কেটে কেটে এরম করে জুড়ে দিচ্ছি, এক্স্যাক্টলি সেই ছবিটা এরা এঁকেছে এখানে। ওকে, তো তাহলে ব্যাপারটা হচ্ছে যে লগ জেড এর ডোমেনকে এরকম দেখতে হয়ে যায়। এইরকম যদি তুই লগ জেড ডোমেনকে দেখতে করে ফেলিস, তাহলে লগ জেড কন্টিনিউয়াসও হয়ে যায়, আবার লগ জেড অ্যানালাইটিকও হয়ে যায়। ওকে, তো সেটা সেসব কথা পরে আমি আসছি। তো শেষমেশ তুই বুঝে নে যে আমি যে গল্পটা বললাম সেই গল্পটা করতে করতে এই গল্পটার লাস্টে এরকম একটা আমরা রেজাল্ট পাবো। দেখ কিরকম একটা ব্যাপার না? এবার এইটা একটা সারফেস হচ্ছে, বুঝতে পারছিস তো? এবার তোদের যেটুকু মেট্রিক স্পেস তোরা পড়েছিস, সেই মেট্রিক স্পেসে তোরা তোদের এইটুকু ধারণা নিশ্চয়ই হচ্ছে যে এইখানে একটা নতুন যদি তুই স্পেস পাস, তাহলে সেই স্পেসটাকে তোর মেট্রিক দিতে হবে, তাই না? নতুন মেট্রিক দিতে হবে, নতুন করে ওপেন সেট ক্লোজ সেট তৈরি করতে হবে, সবই নতুন ব্যাপার। কিন্তু এরকম সারফেস কিন্তু আগে দেখিসনি। যা তোরা সারফেস নিয়ে কাজ করিস সবই ফ্ল্যাট, হয় সেটা প্লেন নয় স্পেস। কিন্তু এরম ধরনের একটা ব্যাপার যে কিনা কিনা একটা ছড়িয়েও আছে, আবার আবার বাড়ির মতন উঠছে নামছে, এই জিনিসটা কিন্তু নতুন তোদের শপিং কাছে। মলে এরকম একটা সিঁড়িগুলো হয় না, হ্যাঁ সিঁড়ি হ্যাঁ যেমন হ্যাঁ, একটা স্পাইরাল সিঁড়ি, স্পাইরাল টাইপের ব্যাপার। তো হ্যাঁ। এইখান থেকে শুরু হয় তোর রিমানিয়ান জিওমেট্রি। এখান থেকে না তোর, মানে ব্যাপারটা হচ্ছে যে এটা রিমানিয়ান জিওমেট্রি একটা পার্ট। রিমানিয়ান জিওমেট্রি শুরু হয় আসলে একটা কমপ্লেক্স প্লেনের ওপেন ইউনিট ডিস্কের ভিতর থেকে। হুম, সেখান থেকে শুরু করে একদম পুরো ভোলই পাল্টে দিয়েছে। মানে জিওমেট্রি হলো এইসব হচ্ছে জিওমেট্রি। ওকে, তো আমি তোকে বলছিলাম না যে এর আগে কিন্তু এরকম কোথাও দেখিসনি এই জিনিস, দেখিসনি। ফলে এই জিনিসগুলো না ভিউ করানোটাই মুশকিল হয়ে যায় যদি তারা ব্যাপারটা না জানে। মানে হোয়াট ইজ রিমান সার্ভিস? রিমান সার্ভিস বললে তো লোকে এইসব চোখে ভাসে, কিন্তু রিমান সার্ভিস কেন বলছে সেটা তো কেউ জানে না। লোকে খালি এই গল্পটা বোঝে। কিন্তু রিমান সার্ভিসের আলাদা ডেফিনেশন আছে, আলাদা সব, আলাদা ওর উপর টোপোলজি দিতে হয়, আলাদা সবকিছু আছে ওর উপর, আলাদা ওপেন সেট ক্লোজ সেট সবকিছুই আলাদা আলাদা। ওকে, ফলে এই হচ্ছে ব্যাপার। তো ব্যাপার স্যাপার কিন্তু খুব বেশি, মানে এই জন্যই বললাম যে কমপ্লেক্স অ্যানালাইসিস যদি কেউ ঠিকভাবে বুঝতে চায় তাহলে কিন্তু তাকে মানে অনেক কিছু জেনে তারপর পড়তে হবে আর কি। যদি বাহ্যিক ব্যাপার স্যাপার, এখন দেখ লগের ব্যাপারটা বললি বলে এত কিছু বললাম, এখন তুই যদি চাস যে লগের ব্যাপারটা আমি বলবো না, তাহলে বা শিখবো না, তাহলে দরকার নেই। কিন্তু মানে ব্যাপার যত উঁচুতে উঠবি তত তুই লগের ব্যাপার স্যাপার কিন্তু থাকবে। অ্যানালিটিক ফাংশনে গিয়ে দেখবি আস্তে আস্তে লগের ব্যাপার স্যাপার ঢুকছিস, তখন তো লগ জানতেই হবে তোকে, তখন তো
লাগবেই তো সবকিছু জানতে। ঠিক আছে, এবার কনফিউশন নেই। তাহলে আমরা অ্যালজেব্রা যেটা পড়েছিলাম সেটা কিন্তু আসলে এত কিছু ব্যাপার স্যাপার ধরে রাখে আর কি। বেশ, আচ্ছা কন্টিনিউইটি তো তোকে বললাম, কন্টিনিউইটি তোর আমি মানে যে সমস্ত কোশ্চেন ধর কন্টিনিউইটিতে আসে এখানকার আসতো আর কি, এবার ধরে নিলাম এবারও আসবে, তো সেই কোশ্চেন গুলো কি হতে পারে? সেই কোশ্চেন গুলো এমনটা হতে পারে যে, আচ্ছা খুব ইমিডিয়েটলি একটা জিনিস তোরা বলতে পারবি, সেটা হচ্ছে যে কন্টিনিউইটি সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া। ঠিক আছে, আমরা কন্টিনিউইটি ব্যাক টু কন্টিনিউইটি লিখে দিলাম, ব্যাক টু কন্টিনিউইটি। continuity of a complex valued function. দেখুন রেকর্ডটা তো হচ্ছে, ঠিক আছে ওকে। তা কমপ্লেক্স সিকোয়েন্স আসবে এখানে। হ্যাঁ অবশ্যই, সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া। এই যেমন আমরা রিয়েলে পড়েছিলাম যেরকম একদম সেম সেম সেম, তুই তো আসলে মেট্রিক স্পেসেই পড়বি এটা, ঠিক আছে। লেট f d to c be a function, কমপ্লেক্স ভ্যালু ফাংশন। ওই তো এটা মানেই তো কমপ্লেক্স ভ্যালুড ফাংশন। আচ্ছা, যেখানে এটা এটা ঠিক আছে। let z0 belongs to d, then f is said to be conti at z0, okay, if and only if for each sequence zn converging to z0। আচ্ছা এটা তোর এটা না লিখে বলি, for each sequence zn in d লিখতে চাইছি in d zn tends to 0 as n tends to infinity, okay, f of zn, এটা ইমপ্লাই দিতে হবে ইমপ্লিকেশন চিহ্ন। তো হ্যাঁ f of zn এটা as এইটা একই জিনিস তোরা ইয়েতেও পড়েছিস, রিয়েলেও পড়েছিস, বা এটাকে তোরা যেহেতু ইফ অ্যান্ড লিভ কন্ডিশন, তাহলে এটাকে তোরা ডেফিনেশন হিসেবেও নিতে পারিস, এবং অনেক সময় দেখবি যেটাকে তোরা যদি ডেফিনেশন হিসেবে নিস, সে যে স্পেসিফিক থাক না কেন, সে রিয়েলেই থাক বা কমপ্লেক্সেই থাক বা তুই মাল্টিভ্যারাইটি থাক, যেখানেই থাক বা টোপোলজিতে থাক বা মেট্রিক স্পেসে থাক, তাহলে কিন্তু অনেক প্রমাণ সহজ হয়ে যায়। ওকে, তা এই প্রমাণটা তো আমার করার কিছু নেই, কারণ এই প্রমাণটা মেট্রিক স্পেসে তোরা করবি, ঠিক আছে, এটা মেট্রিক স্পেসে হবে। কিন্তু এই পরীক্ষা কিন্তু এরকম কোশ্চেন কিন্তু তোরা পরীক্ষায় পেতে পারিস, ওকে, পেয়ে যাবি, ওটা একটা জায়গায় হলেই তোরা পেয়ে যাবি, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবং প্রমাণের স্টাইল কিন্তু একদম সেম, মানে কোনো পার্থক্য নেই। তোরা ইয়েতে যদি করে থাকিস ওই রিয়েলে একদম সেম সেম, জাস্ট ওখানে লিনিয়ার আমরা ওই নেবারহুড নিতাম লাইনের ওপর, এখানে জাস্ট স্পেসের ওপর, মানে প্লেনের ওপর, সরি। আচ্ছা, আরেকটা থিওরেম হচ্ছে যে লেট f d to c, ঠিক আছে, তাহলে দেন f is continuous on d
if and only ডিফাইন করবেন দাদা এটা করলাম তো, let f d2c, আর ডিফাইন করবো কি? এটুকু যথেষ্ট নয় নাকি বলতে হবে ফাংশন টাংশন আবার? ফর এভরি লিখতেই পারিস, কিন্তু এটুকু বলতে যথেষ্ট না। ওপেন সেট ইউ subset of C f inverse U is open in D. এই f inverse U টা কি বলতো? Z belongs to D such that f of Z belongs to U. ইউ, হ্যাঁ Inverse image just inverse mapping না, কিন্তু inverse image open in D. ওপেন এন ডি মানে তুই বুঝতেই পারছিস সাবস্পেস টোপোলজি ডি এর উপর, মানে সরি এই ডিটা আছে তোর ওই মেট্রিক স্পেসের সাবস্পেস আর কি, তাই তো? এবং সেখানে সে ডি সাবস্পেস তৈরি হয়ে যাবে এবং তারপর ওপেন সেটগুলো যেমন দেখতে হবে সেভাবে। তো সেটা মেট্রিক স্পেস জানলেই তুই করতে পারবি, নলে নয়। তো এটাও ওটাই ব্যাপার স্যাপার আর কি। আচ্ছা, এরপর আর একটা টপিক আছে যেটার নাম কিনা স্টিরিওগ্রাফিক প্রজেকশন। তো তোদের নিশ্চয়ই করিস সেটা কলেজে, করিস তো? কোনটা? স্টিরিওগ্রাফিক প্রজেকশন মনে করে দেখ। একটা স্ফিয়ারের সঙ্গে কমপ্লেক্স প্লেনটার 1-to-1 করসপন্ডেন্স দেখায়, এসব টেসব করে, দেখায়নি এরকম কিছু? এত কিছু জানি এই কসি রেমান ইকুয়েশন অবধি করেছিল। নোটটা খুলে দেখি, হয়তো এটাও করিয়েছে, করা থাকতে পারে। তো আমি এখন করাবো না, কারণ সেটা হ্যাঁ করিস দেখিস, কিন্তু আমি এখন সেটা করাবো না। আমি তোরা কন্টিনিউটি ভালো করে পড়, তারপর করাবো। কন্টিনিউটি পড়লে তোরা এমনি ওগুলো বুঝে যাবি, মানে ওই মানে যে ব্যাপারটা হয় আর কি, সেই জিনিসটার মজা আছে একটা আলাদা, ঠিক আছে? জাস্ট এই লেভেলে যদি আমি বলি তাহলে তোরা সেই মজাটা পাবি না, এবং পরে আর বলা হবে না সেই মজাটা। তো তোরা মোটামুটি ধর কম্প্যাক্টনেস টেস্ট অবধি পড়ে নে, কন্টিনিউটি কম্প্যাক্টনেস টেস্ট পড়ে নিয়ে দেখবি আমি যখন বলবো ওটা কিছু মনে হবে না আর কি। ওটা একটা মানে আলাদা গুরুত্বই আছে আর কি ওই ব্যাপারটার, ফলে আমি ওটা এখন আর বলছি না, ঠিক আছে? তো এই হলো ব্যাপার, কারণ ওটা বললে আবার একটু অন্য কিছু বলতে হয়, কারণ ওই তাই হোক, সেটা পরে বলবো আমি। ওকে, আচ্ছা, এরপর আমি একটু ইয়েতে চলে যাই, ডিফারেন্সিয়াবিলিটিতে, বুঝলি কিনা? কারণ ওখানেই তো মেন ফোকাসটা করতে হবে আমাকে। Differentiability in C. C এর ভেতর ডিফারেন্সিয়াবিলিটি, ওকে? আচ্ছা, এখানে বলে রাখি, এইখানে কিন্তু আচ্ছা একটা জিনিস মনে করে দেখ, তো একটা জিনিস মনে করে দেখ, যখন তোরা ডিফারেন্সিয়াবিলিটি পড়েছিস কোন সেটের উপর পড়েছিস? রিয়েলে বলছি, যে কোনো সেট? কিংবা এটা মনে করে দেখ যে তোরা যখন রোলস থিওরেম বা মিন ভ্যালু থিওরেম এইসবে ওপেন ইন্টারভাল, রাইট, ওপেন ইন্টারভাল কেন যে কোনো সেট নয় বলতে পারিস?
আমরা রিয়েলে কি করেছিলাম? রিয়েলে করতাম যে x বিলংস টু r ধরে নিচ্ছি, তাহলে f কে x এর f এ f অবশ্যই f টা x এর উপর ডিফাইন্ড, নাহলে আর কেন হবে? তাহলে f কে x এর উপর ডিফারেন্সিয়েবল কখন বলতাম না, যদি লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus fx by h এইটা এক্সিস্ট করতো, ঠিক তো? হ্যাঁ আচ্ছা, কে মাথার দিব্যি দিয়েছে যে এই x plus h ব্যাপারটা আমি পাবোই? কেউ মাথার দিব্যি দিয়েছে? যদি r হয়ে যায় তাহলে অবশ্যই পাবো। মানে আমার যদি f টা r এর উপর ডিফাইন্ড হয়ে থাকে তাহলে অবশ্যই f of x plus h টা ভ্যালিড, ঠিক কিনা? হ্যাঁ ঠিক তো? কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যদি আমি if we take d কিছু বলা নেই, আর জাস্ট বলা আছে f d থেকে r এ একটা ফাংশন এবং x তো d এর উপর, তা আমাকে কে মাথার দিব্যি দিয়েছে যে f of x plus h টাও, মানে আমি বলতে চাইছি যে মানে f টা x plus h এর উপর ডিফাইন্ড হতে হবে, তো তাহলে আমাকে কে মাথার দিব্যি দিয়েছে x plus h টা d এর মধ্যে আছে? কে মাথার দিব্যি দিয়েছে বলতো? না। তাহলে d এর উপর কি চাপালে x plus h টাকে আমি d এর মধ্যে পাবো? কি ব্যাপার চাপালে? মনে করে দেখ, আমরা ডিফারেন্সিয়াবিলিটি ডেফিনেশন পড়ার সময়তে কার ওপর ডিফারেন্সিয়াবিলিটি ডেফিনেশন আগে পড়েছিলাম, বা কেনই বা ওপেন ইন্টারভাল ওপর ডিফারেন্সিয়াবিলিটিকে নেওয়া হয়, কেন ক্লোজড নেওয়া হয় না? এই দেখ, ব্যাপারটা হচ্ছে কি যে ওপেন ইন্টারভাল বলতেই আমরা কি বুঝি, এরকম একটা ব্যাপার বুঝি তো। হ্যাঁ তাহলে এখানকার যে একটা পয়েন্ট আমি এক্স চুজ করলাম এবং এইচটা হচ্ছে খুব ছোট একটা লেন্থ, তো খুব ছোট যদি লেন্থ হয়, ধর এটা আমার এইচ, তাহলে এক্স প্লাস এইচটাও আমার সেটের ওপেন ইন্টারভালের মধ্যে থাকবে না? হ্যাঁ থাকবে তো। তা এইটা যদি বা ধর আমার এরকম একটা ওপেন সেট আছে, তা আমি যদি এক্স এরম ভাবে নিই, তাহলে ধর প্লাস এইচ ডিস্টেন্স আমি কভার করলাম, মানে গেলাম এইচ, তো এক্স প্লাস এইচ পয়েন্টটাও তো আছে, তাহলে ওপেননেসের জন্যই তো আছে। যদি বলতাম ক্লোজড তাহলে কি থাকতো? ফাইনাইট সেট তো ক্লোজড হয়, 1 2 3 ফাইনাইট সেটও তো ক্লোজড হয়, তাহলে কি এখানে আমরা 1 প্লাস এইচটা কি পাবো যদি এইচ টেন্ডস টু 0 হয়? পাবো না তো, পাবো না। এই কারণে আমরা ডিফারেন্সিয়েবিলিটি ডিফাইন করতে গেলে সবসময়তে আমাদের সেটটাকে ওপেন নিয়ে নিই, বুঝলি? হ্যাঁ ওকে। এবং এই কারণে আমরা যখন কমপ্লেক্স অ্যানালিসিসে ডিফারেন্সিয়েবিলিটি পড়ব, তখন লেট ডি বি আ নন এমটি ওপেন সেট, নন এমটি ওপেন সেট ইন সি, ঠিক আছে? এইবারে আমার and if d to c be a function, okay, let z0 belongs to d, z0 d থেকে নিলাম, then f is said to be differentiable if limit h tends to 0 f of z0 plus h minus f of z0 by h exist. জাস্ট আমরা রিয়েলের ডেফিনেশনটাকে মিমিক করে দিয়েছি।
কিন্তু অবশ্যই ডিটাকে ওপেন নিয়েছি, ওপেন নেইনি যে এমনটা নয়। কিংবা এটাও লেখা যায় যে লিমিট অর লিমিট z tends to z0 fz minus f0 by z minus z0 exist। যখন যেটা ইউজ করবি কোনো সমস্যা নেই তাতে। ঠিক আছে? হ্যাঁ দাদা। এখন কেসটা হচ্ছে যে কমপ্লেক্স ডিফারেন্সিয়েট মানে তুই যখন রিয়েলে ছিলি তখন ডিফারেন্সিয়েবিলিটির একটা পিক্টোরিয়াল ভিউ তোরা পেয়েছি, যে গ্রেডিয়েন্ট কোন একটা পয়েন্টে একটা কার্ভের এফ কার্ভটার স্লোপ, তাই তো? কিন্তু দুঃখজনক ব্যাপার যে কমপ্লেক্সে কিন্তু এরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে? কমপ্লেক্সে কিন্তু এমন কোনো পিক্টোরিয়াল ভিউ পাওয়া যায় না, এই হচ্ছে ব্যাপার। তো এখন ব্যাপারটা হচ্ছে যে ইমিডিয়েটলি তাহলে যে থিওরেমটা মানে যে ব্যাপারটা আর কি চলে আসে আমাদের, সেটা হচ্ছে যে দেখ এবারে তোর আসল এবারে 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 থিওরেম যে ওয়ানটা লিখছি আমি, একটা অদ্ভুত ব্যাপার ঘটবে। দেখ, এ রিয়েল ভ্যালিউড ফাংশন, a real valued function of a complex variable, মানে ডোমেনটা সিতেই আছে কিন্তু রেঞ্জটা সেটা বল রিয়েল নাম্বারের সাবসেট, has derivative 0 or the derivative does not exist। কি রে, রিয়েলে এমন কোনো থিওরেম পেয়েছিলি? পাসনি কিন্তু, না পাইনি। পাসনি। এমন কোনো ছিল না যে আমার ইন্টিজার ভ্যালুড ফাংশন হলে সেটা 0 হয়ে যাবে তার ডেরিভেটিভ বা এরম কিছু বা সেরম কিছু, এরম কিন্তু কিছু কোনোদিন আমরা পাইনি। কিন্তু এখানে হঠাৎ করে এই থিওরেমটা উদয় হয়ে বসলো। তো কি করা যায় তাহলে? থিওরেমটা করি নাকি আমরা, দেখা যাক কি করে হয় এটা। প্রুফ, হ্যাঁ, let f be a real valued function of complex variable, real valued function of complex variable whose derivative মানে f of z টা রিয়েল নাম্বার হবে। হ্যাঁ অবশ্যই, তাই তো লেখা আছে, variable whose derivative exists at a point
এ। আমি ধরে নিলাম যে একটা রিয়েল ভ্যালুড ফাংশন আছে, এরকম মানে কমপ্লেক্স ভ্যারিয়েবলের রিয়েল ভ্যালুড ফাংশন যার কিনা এ পয়েন্টে ডেরিভেটিভটা এক্সিস্ট করছে। এটা কিন্তু এই কমপ্লেক্স নাম্বার, কিন্তু বারবার খেয়াল কর, এই কমপ্লেক্স। ওকে, তাহলে কি করব, দেন তাহলে এফ ড্যাশ এ, তো এটা ওই একই রকম ভাবে লিখতে হয়, এফ ড্যাশ এ ইজ ইকুয়ালস টু লিমিট h টেন্ডস টু 0 f of a plus h minus f a by h। ওকে, এখন দেখ ব্যাপারটা হচ্ছে যে লিখছি যে ইফ উই টেক, এখন দেখ একটা লিমিট, তো লিমিটটা মানে ব্যাপারটা হচ্ছে এরকমটা যে if we take the limit h tends to 0 along the real axis, ঠিক আছে? মানে ব্যাপারটা হচ্ছে কি, ব্যাপারটা হচ্ছে এই যে a প্লাস এইচ আমরা ধরছি, তো তো a প্লাস এইচ যেটা, এইচ একটা জিরোর কাছাকাছি নাম্বার, তাই তো? এইচ কিন্তু জিরোর কাছাকাছি নাম্বার। তো এখন কেসটা হলো যে মানে এইচ জিরোর কাছাকাছি নাম্বার কিন্তু কমপ্লেক্স নাম্বার, অবশ্যই কমপ্লেক্স নাম্বার। এটা বললে চলবে না যে এইচটা জিরোর কাছাকাছি বলতেই যে ওটা কমপ্লেক্স নাম্বার নয় বা রিয়েল নাম্বার, এরকম কি ভাবার কোনো কারণ নেই। এইচটা কমপ্লেক্স নাম্বার, অবশ্যই এ প্লাস এইচ তো কমপ্লেক্স নাম্বারই হবে না। এখন কেসটা হলো যে আমরা এইচ কে জিরো করছি, এইচ কে জিরোর দিকে নিয়ে যাচ্ছি অ্যালং দ্য রিয়েল অ্যাক্সিস, ঠিক আছে? রিয়েল অ্যাক্সিস দিয়ে নিয়ে যাচ্ছি ওকে জিরোর দিকে। দেন f dash a is real, then f dash a is real। এখন ব্যাপারটা হচ্ছে যে h কে যদি আমরা রিয়েল অ্যাক্সিস বরাবর জিরো করি, মানে h টেন্ডস টু 0, তাহলে ব্যাপারটা কি, f তো রিয়েল ভ্যালুড ফাংশন, তাহলে f dash a টা কি হতে পারে? বল দেখি। রিয়েলই হবে। রিয়েলই হবে, ঠিকই তো তাই। আবার দেখ, if we take the limit h tends to 0, মানে একবার আমরা এই যে লিমিটটা সেটাকে রিয়েল অ্যাক্সিস বরাবর অ্যাপ্রোচ করলাম, ঠিক আছে? তো লিমিটটা তো চড়ছে এইচ এর ওপর, লিমিটটা চড়ছে এইচ এর ওপর, তা এইচ ধর এরকম h1 প্লাস IH2, তাহলে h টেন্ডস টু 0 অ্যাজ, এখন ব্যাপারটা কি, মানে আমি তো ডিটেলে লিখি, দাঁড়া ডিটেলে লিখি, ডিটেলে না লিখলে হবে না। এটা রিয়েল অ্যাক্সিস, এটা রিয়েল অ্যাক্সিস, আর এইচটা কি, এইচটা হচ্ছে h1 প্লাস IH2। এখন আমরা যদি h টেন্ডস টু 0
along the real axis করি তাহলে আগে ভাগেই তো h2 টা 0 হয়ে যাচ্ছে, ঠিক তো? তাহলে h equal to h1 হচ্ছে, তাহলে এইটা কি? তাহলে একদম পুরো রিয়েল নাম্বার, বুঝতে পারলি তো? পুরোটা রিয়েল নাম্বার। তাহলে f of a plus, তাহলে এটা কি h1 minus f of a, এটা নাথিং বাট রিয়েল নাম্বার, ঠিক তো? তাহলে এর উপর যখন তুই h যাই করিস না কেন তো রিয়েল নাম্বারই পাবি, আর তো কিছু না। এবার বলছি if we, হ্যাঁ হ্যাঁ, if we take the limit h tends to 0 along the imaginary axis, অবশ্যই লিমিটটা এক্সিস্ট করছে যখন সমস্ত দিক দিয়ে এক্সিস্ট করছে, তাহলে কি আমরা আমাদের কাছে এই রয়েছে, আমরা এখন এইভাবে h কে 0 করছি, তার মানে h equal to h1 plus I h2। এবার যেই আমরা তোর h কে 0 করতে যাব, তাহলে আগে ভাগেই তো যখন আমরা রিয়েল মানে ইমাজিনারি অ্যাক্সিস উপর চলে এসেছি, তাহলে h1 equal to 0 চলে এসছে, তাহলে h equal to I h2, তাই তো? এরকম ব্যাপারটা। তাহলে f of a plus I h2 minus f of a, by h1 plus I h2, h1 তো 0 হয়ে যাচ্ছে, h1 0 হয়ে যাচ্ছে, তার মানে বুঝতে পারছিস যে 1 by I into something, বুঝতে পারছিস? এটা একটা পিওরলি ইমাজিনারি নাম্বার হচ্ছে, ভালো করে দেখাচ্ছি দেখ। তাহলে লিমিট h1 h2, তাহলে সরি এটা তো না, এটা লেখা আছে বরং h2 tends to 0, এবার আইটা তো আইর ওপর তো কিছু অ্যাপ্লাই হবে না, তাহলে 1 by I, আর এটা হয়ে গেল তোর a plus I h2 minus f a by h2। এটা অবশ্যই রিয়েল নাম্বার, এটা অবশ্যই রিয়েল নাম্বার, কিন্তু এইটা তো ইমাজিনারি, বুঝতে পারলি? তাহলে কি হলো? সো f dash a is a purely imaginary number। তাহলে রিয়েল অ্যাক্সিস দিয়ে অ্যাপ্রোচ করলে আমি f dash a কে রিয়েল পাচ্ছি, আবার ইমাজিনারি অ্যাক্সিস দিয়ে অ্যাপ্রোচ করলে f dash a কে আমি ইমাজিনারি পাচ্ছি। তো ব্যাপারটা হলো কি? তাহলে এরকম কোন ভাই নাম্বার আছে যাকে কিনা দুই দিক দিয়ে অ্যাপ্রোচ করলে সে একবার রিয়েল একবার ইমাজিনারি হয়? আছে কি এরকম কোনো নন জিরো নাম্বার আছে? কে আছে? না 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 কেন? আছে, একজনই আছে, মানে নন জিরো না, সে জিরো, নন জিরো কেউ নেই, জিরো আছে, কেউ নেই। হ্যাঁ। so there exist exactly, কি রে, ভাল লাগছে পড়তে নাকি বোর লাগছে নাকি নাকি মনে হচ্ছে বুঝতে পারছি না? ভাল লাগছে। exactly one number which is 0 and মানে এটা বলতে চাইছি যে so there exists exactly one number who is real and purely imaginary। সেটাকে লিখে দিই, that is 0। okay, so
সো f dash a equal to 0, ঠিক আছে। আর ওই ডাজ নট এক্সিস্ট ব্যাপারটা কি, না এক্সিস্ট তো নাই করতে পারে, এক্সিস্ট করলে 0 হবে, আর এক্সিস্ট না করলে তো কিছু বলার নেই, বুঝতে পারলি তো। হ্যাঁ আর ইফ, আর ব্যাপারটা কি, ডেরিভেটিভ এক্সিস্ট করবে, করার আগে তো লিমিটটাকে চেক করতে হবে, তো লিমিটটা যদি এক্সিস্ট না করে তাহলে তার ডেরিভেটিভ এক্সিস্ট করার কোনো মানে করবে না। সেটা কমপ্লেক্স ভ্যালুড হলেও হয় না। কিন্তু মেন যেটা ব্যাপারটা হচ্ছে যে রিয়েল ভ্যালুড হলে তুমি হয় 0 পাবা আর নয় এক্সিস্ট করবে না, এটি এই আর তো কোনো কেস হতে পারে না। তো এই আমার proof। তাহলে এই হলো কমপ্লেক্স অ্যানালিসিসের পথে তোরা প্রথম ঢুকলি এই থিওরেমটা দিয়ে। এতক্ষণ অব্দি কিন্তু আমি কমপ্লেক্স অ্যানালিসিস তোকে কিছু মানে ইয়ে করাইনি আর কি, ফিল করাইনি, যে কারণ এই মানে এতক্ষণ যা করছিলাম সেগুলো তোর আগে জানতি বা হয়তো নতুন কিছু ইনফো পেলি, কিন্তু কমপ্লেক্স অ্যানালিসিস হচ্ছিল না তাতে, এবারে নতুন ঢুকলো ব্যাপারটা আর কি। আচ্ছা আচ্ছা একটা জিনিস দেখতো, আচ্ছা if we sorry if we consider the function f r to r by fx equal to mod x, then what can we say about the differentiability of f, বলতে পারিস? কি রে চুপ কেন, হ্যাঁ কি বললি বল, কি বলতে পারি আমরা এই ফাংশনটার ডিফারেন্সিবিলিটি নিয়ে? এই ফাংশনটার ডিফারেন্সিবিলিটি কি বলতে পারি আমরা? মানে ডিভাইসটি হবে কি হবে না, তাই তো? মানে কোন পয়েন্টে হলে তার মানে সেট অফ মানে সেট অফ পয়েন্টস, মানে কোন কোন পয়েন্টসে ওরা ডিফারেন্সিবিলিটি হবে আর কোন কোন পয়েন্টসে ও ডিফারেন্সিবল হবে না। আবার 0 0 পয়েন্ট কোথায় রে, তো রিয়েল ফাংশন, রিয়েল ডোমেন, রিয়েল রেঞ্জ, আবার তুই 0 0 পাস করতে? হ্যাঁ তো 0 0 থেকে 0 বাদ দে, খালি 0, তো অবশ্যই অবশ্যই তোর এখানে তো হবেই না। তো f is differentiable। না আমি কেন কেন আটটা বারবার কনসিডার করছি, তোকে বলছিলাম না যে রিয়েল কেন রিয়েল আর কমপ্লেক্স কেন কমপ্লেক্স, কমপ্লেক্স কেন ইমাজিনারি, স্বপ্নের মতো একটা ব্যাপার দেখবি, কিন্তু স্বপ্ন নয়, আমি বারবারই কিন্তু এটাই বলছি, স্বপ্নের মতো একটা ব্যাপার, যে এতদিন যেটা জেনে আসতাম হঠাৎ করে দেখলাম যে সেটা কিরকম অন্যরকম একটা ব্যাপার স্যাপার হয়ে যাচ্ছে আর কি। তো mod x f x equal to mod x আমরা জানি যে f is differentiable on r minus singleton 0, খালি জিরোতে হয় না, জিরোতে দু রকম ভ্যালু, দুই রকম লিমিটিং ভ্যালু চলে আসে বলে, একবার এক একবার মাইনাস এক চলে আসে বলে হয় না এটা। কিন্তু এই জিনিসটা কি কমপ্লেক্সের জন্য সত্যি, এটা আমরা একটু দেখি, ঠিক আছে? বাট is the result true for
fz equal to mod z, ঠিক আছে? এই রেজাল্টটা কি fz equal to mod z এর জন্য সত্যি? দেখা যাক একটু। একটু দেখা যাক, হ্যাঁ, কি করে দেখবো? আচ্ছা, তো আমি বলছি নো। বুঝলি? নো। কেন নো? কেন নো? লিমিটারি এটা চেক করে দেখতে হবে। করাই যায়। অবশ্যই করা যায়। দিয়ে দেখবো যে তাহলে এটা মনে হচ্ছে এটা ওই তুমি যখন করবে না মড জেড বাই জেড আসবে একবার, ওটা একবার প্লাসের ক্ষেত্রে একবার প্লাস আসবে, মানে প্লাস ওয়ান আসবে যখন আমি জেড টেন্স টু জিরো প্লাস নেবো, আর জেড টেন্স টু জিরো মাইনাস যখন তখন একটা মাইনাস ওয়ান আসবে। দুটো দেখা যাবে যে আলাদা আলাদা আসছে, তার জন্য ডিফারেন্সিয়েবল হবে না, তাই তো? সেটা তো তুই জিরোর জন্য বললি। সেটা তুই জিরোর জন্য বললি, বুঝতে পারলি? এবার একটা পয়েন্ট z0 নিয়ে দেখতে হবে কি হচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ দেখ, যদি আমরা সেই জিরোর জন্য বলি, জিরোর জন্য কিন্তু যা তাই, মানে ওটা দেখানো নিয়ম যেরকম সেরকমই। আমি বলছি যদি জেড নট নট জিরো হয় আর কি, ঠিক আছে? তা ধরে নি যে জেড জিরো বিলংস টু সি, সি মাইনাস জিরো। কি পজিটিভ দিক দিয়ে দেখালে এক্স বাই সামথিং আসবে, আর যদি ইমাজিনারি দিয়ে দেখাই তাহলে আই ওয়াই বাই সামথিং আসবে। তো আই এটা মানে একদিক দিয়ে দেখলে সেটা রিয়েল হচ্ছে, আর একদিক দিয়ে দেখলে সেটা ইমাজিনারি হচ্ছে। হ্যাঁ, এটা এটা একটা ও ভালো কথা বলেছে। দেখা যাক সেটা হয় কিনা, দেখা যাক তোর এস্টিমেটটা মেলে কিনা, দেখি। ঠিক আছে, দেখা যাক, দেখা যাক। লেটস সি, লেটস সি। তো তাহলে এটা কি হচ্ছে? h টেন্স টু 0 f অফ z0 প্লাস h। দেখা যাক, তোর আমাকে সাহায্য কর দেখি, তাহলে তোরও একটা ম্যাজিক দেখতে পাবি। বাই h, তাহলে এটা কি হচ্ছে? এটা হচ্ছে লিমিট h টেন্স টু z0 মজা এটা মাইনাস এটা বাই h। এখন ব্যাপারটা হচ্ছে যে ওই দেখি ও যেরাম বললো সিদ্ধার্থ, তো সেটা একটা করে দেখি যে টেক লিমিট h টেন্স টু 0 along real axis। তাহলে কি করি দেখি, তাহলে কি হচ্ছে ব্যাপারটা?
তাহলে z0 প্লাস রিয়েল অ্যাক্সিস দিয়ে যদি অ্যাপ্রোচ করি তাহলে কি হয়? h1 h1 সরি h1 মাইনাস এইটা বাই h1 এরকমটা তো নাকি? এরকম তো মনে হচ্ছে। হুম, হবে তো বলো। তাহলে এরপর কি ভাবছিলি বল আমাকে। h1 এইটাকে মানে এটা রিয়েল হবে, এটা এই অ্যান্সারটা। ব্যাপারটা হচ্ছে যে অবশ্যই এইটা তো রিয়েল, এটা তো মড, এটাও মড, তাই তো নাকি? নিচেরটাও রিয়েল, তাহলে পুরো রিয়েলই আসবে। এটাও রিয়েল, তাহলে পুরোটাই একটা রিয়েল নাম্বার। ঠিক, পুরোটাই রিয়েল নাম্বার, একদমই চাই। এটা আরো ছোটভাবে হয়, কিন্তু ডেফিনেশন দিয়ে করাটা আমি দেখাচ্ছি। এখন যদি বলি টেক লিমিট h tends to 0 along imaginary axis, তাহলে কি পাবো? mod of z0 plus ih2, তাই তো, মাইনাস z0 বাই ih2, এরকম একটা ব্যাপার। উপরে রিয়েল বাই নিচে ইমাজিনারি। ঠিক। হুম, তাহলে এটা ইকুয়াল টু লিমিট তাহলে 1/i লিমিট h tends to এটা রিয়েল বাই রিয়েল, এরকমটা ব্যাপার। তা যদি এক্সিস্ট করতো, এগুলো সবই কিন্তু প্রোভাইডেড লিমিট এক্সিস্ট আর কি, প্রোভাইডেড দ্য লিমিট এক্সিস্ট। তাহলে এটা হয়ে গেল 1/i রিয়েল, এটাও কি প্রোভাইডেড লিমিট এক্সিস্ট। ঠিক আছে, এটা হয়ে গেল পিওরলি ইমাজিনারি। তাহলে লিমিটটা এক্সিস্ট করলে আমরা দেখলাম যে f dash z এর দু রকম ভ্যালু, হ্যাঁ, f dash z এর দু রকম ভ্যালু। সো তাহলে ব্যাপারটা কি? তাহলে ব্যাপারটা হচ্ছে যে তাহলে f dash z0 f dash z0 ডিফারেন্সিয়েবল হচ্ছে না। তো আলাদা রিয়েল বাই ইজ নট ডিফারেন্সিয়েবল অন z0 বাই এটা z ডাজ নট এক্সিস্ট, একই তো। সো আচ্ছা, আরেকটাও কথা, সেটা হচ্ছে যে এই যে fz যেটা, সেটা তো রিয়েল ভ্যালুর, তাই না? হ্যাঁ, তাহলে তার হয় ডিফারেন্সিয়েবিলিটি সে মানে ডিফারেন্সিয়েবল সে হবে না, আর
হলে 0 হবে, এরকম একটা ব্যাপার। তাই তো নাকি? হলে 0 হবে। তা z0 যে কোনো একটা পয়েন্ট, যে কোনো, এবং আমরা যদি এইভাবে ব্যাপারটা অ্যাপ্রোচ করি তাহলে দেখতে পাচ্ছি যে একবার রিয়েল আসছে, একবার পিওরলি ইমাজিনারি আসছে। তাহলে এখান থেকে আমরা কি কনক্লুশন করতে পারি? আসলে একটা পয়েন্টে তো একটা ডিফারেন্সিয়াল ভ্যালু দুরকম আসতে পারে না একটা পয়েন্টের, নির্দিষ্ট পয়েন্টের ক্ষেত্রে। হ্যাঁ রিয়েল সেটাই তো চলে আসছে। চলে আসছে। না, এখন ব্যাপারটা হচ্ছে যে আগের যে থিওরেমটা, সেখানেও তো এই একই কেস হয়েছিল, বুঝতে পারলি? হ্যাঁ তাহলে বলেছিল যে ডেরিভেটিভটা হয় 0 হবে নইলে এক্সিস্ট হ্যাঁ, করবে না। তা এক্সিস্ট করলে আমরা দেখলাম এখানে জিরো exist হচ্ছে। করছে না। তো এখান থেকে আমরা কি করে এটা ইমপ্লাই করব যে ডেরিভেটিভটা এক্সিস্ট করছে না, 0 হচ্ছে? তাহলে যদি বলি যে এক্সিস্ট করছে না, তাহলে আগের থিওরেমটা তাহলে তো আমরা বলতে হয় যে এক্সিস্ট করছে না, তাহলে কেন 0 হচ্ছে বলবো? কিন্তু ওখানে তো তুমি মাঝে অর দিয়েছিলে খোকা। না, সেটা বলছি না। আমরা কিন্তু এরকম ভাবে কনক্লুশন করে, মানে এইভাবে প্রসেসটা করে কনক্লুড করেছিলাম যে এফ ড্যাশ এটা 0। তা আমরা কেন তাহলে এখানে এটা বলতে পারবো না যে এফ ড্যাশ z0টা 0? আমি সেটা বলছি, বুঝতে পারলি আমার কথা? জিরো বাদ দিচ্ছিলাম না আমরা, হুম, জিরো বাদ রেখেছিলাম না এখানে। সেটা বলছি না। আগের থিওরেমটা একটু দেখ, আগের থিওরেমটা দেখ। দাদা আগে থেকে যে থিওরেমটা করেছিলে সেটা থিওরেমের ইয়েটা করে দিলে এরিয়া ভ্যালু ফাংশন অফ এ কমপ্লেক্স ভেরিয়েবল has derivative 0 or the derivative does not exist। তো আমার এখানে তো ডেরিভেটিভ এক্সিস্ট করছে না, তার এক্সিস্ট করলে তো না হলে 0 বলবে আমার ওটা। না 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 না, ব্যাপারটা দেখ, তোরা আগের থিওরেমটার অ্যাপ্রোচেই তো এই থিওরেমটা করলি, তাই তো? মানে আগের থিওরেমটা অ্যাপ্রোচেই তুই এই প্রবলেমটা করার চেষ্টা করছিলি, তাই তো নাকি? হ্যাঁ সেটা বল। এবার আগের থিওরেমটার অ্যাপ্রোচে আমরা করে আমরা বললাম যে তাহলে যদি আমরা ধরে নিই যে এফটা ডিফারেন্সিয়েবল, তাহলে এফ ড্যাশ এটা পিওরলি ইমাজিনারি হবে, ঠিক আছে? এখন আমি তোদেরকে এটা জিজ্ঞেস করছি যে আমরা এখান থেকে, মানে এই অ্যাপ্রোচ থেকে কি করে বুঝবো যে, কারণ একটা জায়গায় রিয়েল এসছে, একটা জায়গায় ইমাজিনারি আসছে, তাই তো? তাহলে আমরা এটা কি করে বলবো যে এফ ড্যাশ এটা এক্সিস্ট করছে না? আমি তো এটা বলবো যে এফ ড্যাশ এটা 0, বুঝতে পারলি কি? হ্যাঁ, আমি বলছি ভালো করে শোন। আমি বলছি যে আগের থিওরেমটায় আমরা এইটা দেখলাম, তোরা যে অ্যাপ্রোচটা করলি সেই অ্যাপ্রোচটা করতে গিয়ে দেখলাম যে এফ ড্যাশ এ যদি ডিফারেন্সিয়েবল হয় তাহলে তার মান 0। তা আমরা তো এখানে ডিফারেন্সিয়েবিলিটি চেক করতে আসছি, তো তাহলে কি মানে আমরা এটা বলতে পারি যে, মানে আগের থিওরেমটা ধরে যদি আমি বলি, তাহলে তো আমরা এখান থেকে এটা পাবো যে এফ ড্যাশ z0 ইকুয়াল টু 0। আমরা কি এটা বলতে পারছি এখান থেকে যে এফ ড্যাশ টা এক্সিস্টই করবে না? আমি তো বলেছি এক্সিস্ট করবে না, বুঝতে পারছিস আমার কথাটা? ভালো করে আগের থিওরেমটা দেখ আর এই থিওরেমটা দেখ। এবার সিদ্ধার্থ, অপরূপ বল তোরা বুঝেছিস কি?
তানিয়া বল। ডেরিভেটিভ এক্সিস্ট না করলে ওটা জিরো হবে, তাই তো? মানে আগের থিওরেম যেটা বলছে। আগের থিওরেম অনুযায়ী তোরা যদি করতে চাস তাহলে এখানে কিন্তু এটা বোঝায় যদি এক্সিস্ট করে তাহলে তার মান জিরো হবে। কিন্তু আমি তো এক্সিস্টেন্স নিয়ে প্রশ্ন করেছি যে এক্সিস্ট কি সত্যিই করে। এক্সিস্ট কি সত্যিই করে, আমি তো সেটা নিয়ে প্রশ্ন করেছি। আমার কথাটা ভালো করে বোঝ। আমি এখানে এক্সিস্ট হওয়া নিয়েই তো প্রশ্নটা করছি, আমি তো এটা বলছি না যে এক্সিস্ট করলে কি হতো। আমি বলছি তো এটা কি এক্সিস্ট করে, তো সেইটা আমি কি করে দেখাবো, সেই প্রমাণটা আমি কি করে করবো, সেটা কি এইভাবে হবে? বুঝতে পারছি আমার কথাটা? আমি যদি এরকমটা দেখাতাম যে দুখানায় রিয়েল ভ্যালু হচ্ছে কিন্তু দুখানারই মান আলাদা হচ্ছে, তখন কিন্তু আমি বলতে পারতাম যে না, লিমিটটা এক্সিস্ট করছে না। কিন্তু আমি ইমাজিনারি আর ওই মানে হচ্ছে থিওরেমটার মতো একই ঘটনা এখানে ঘটা সত্ত্বেও কেন আমি এক্সিস্ট করছে না বলছি, কেন এটা কেন হচ্ছে না? হ্যাঁ সেটাই তো, কারণ আমরা তো এখানে এক্সিস্টেন্স নিয়ে বলছি। আগেরটায় তো আমরা ধরে নিয়েছিলাম মনে মনে যদি এক্সিস্ট করতো তাহলে। এখন এক্সিস্ট না করলে তো কোনো কথাই নেই। এক্সিস্ট না করলে কথা নেই। আমরা এখানে তাহলে এই যে অ্যাপ্রোচটা তোরা করলি এখান থেকে এটা বলতে পারি যে এফ ড্যাশ জেড জিরোটা জিরো, কিন্তু এটা কখনোই মানে তাহলে এমনটাই তো দাঁড়াচ্ছে না, একটা নাম্বার যেটা কিনা এক সময় রিয়েল দাঁড়ালো এক সময় আবার পিওরলি ইমাজিনারি। তাহলে এমন কোন নাম্বার আছে, আমার নাম্বার জিরো আছে, সেটা দিয়ে হয়ে গেল লজিক খাটিয়ে। কিন্তু আমরা কি এখানে এটা বলতে পারছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। সেইটা আমি জিজ্ঞেস করছি। বুঝতে পেরেছিস? হুম। তাহলে কোথাটা গন্ডগোল হচ্ছে আমাদের অ্যাপ্রোচে, মানে অ্যাপ্রোচে গন্ডগোল হচ্ছে বলতে কি, আমরা এক্সিস্টেন্স দেখাতে এখন পারিনি। তাহলে মানে এক্সিস্টেন্স বা নন এক্সিস্ট যাই বল না কেন, সেটা দেখাতে গিয়ে আমরা হোঁচট খেলাম যে না আমরা তো ঠিক আমি বলে দিয়েছি হ্যাঁ হবে না, কিন্তু তোরা যেভাবে যে নিয়মে বললি সেই নিয়মটা কিন্তু তাহলে খাটছে না, এটাই বলতে চাইছি আমি। সেই নিয়মটা যদি কনক্লুশনে আসতে পারছিস না, যে কনক্লুশনটা আমি লিখে দিয়েছি অলরেডি, এটা হচ্ছে ব্যাপার। আরো কিছু পথ বলতে পারবি? আরো কিছু পথ বলতে পারবি, নাকি ভাবার সময় দেবো তোদেরকে আমি? ভাবছি দাঁড়া। তাহলে
আরো কটা কোশ্চেন আমি লিখি তাহলে, হ্যাঁ, এটা একটা বিগ কোশ্চেন, কি করে দেখাবো। আর একটা কোশ্চেন হচ্ছে যে যদি আমি fz ইকুয়াল টু রিয়েল জেড বলতাম সেটা কি হতো। আমি যদি fz ইকুয়াল টু ইমাজিনারি জেড বলতাম তাহলে কি হতো। আমরা যদি fz ইকুয়াল টু জেড বার বলতাম তাহলেই বা কি হতো। আর আমরা যদি fz ইকুয়াল টু মড অফ জেড স্কোয়ার বলতাম তাহলেই বা কি হতো, বুঝলি। কিংবা আমরা যদি fz ইকুয়াল টু, আচ্ছা এগুলো সব নাম দিই, f1 f2 f3 f4 f5 f6 ইকুয়াল টু আর্গুমেন্ট অফ জেড বলতাম তাহলেই বা কি হতো। তাহলে কতগুলো প্রশ্ন হলো, 6টা প্রশ্ন হয়ে গেল, তাই না আমাদের কাছে। তাহলে এই 6টা প্রশ্ন কি সবাইকে কি ডেফিনেশন দিয়ে দেখাতে পারবো আমরা, এইটা একটা মেন ব্যাপার। যদি ডেফিনেশন দিয়ে দেখাতে গিয়ে এমনি বুদ্ধিতে আটকে যাই তাহলে আর কি পথ আছে যে এইগুলোকে আমরা টেস্ট করতে পারবো। তাহলে আর নতুন কিছু একটা করতে হবে আমাদেরকে, যেটা কিনা আমরা তাড়াতাড়ি বলতে পারবো। হ্যাঁ অবশ্যই অবশ্যই লাগবে, বা ডিফারেন্সিবিলিটির আড়ালে আর কি লুকিয়ে এলো, মানে আর কি লুকিয়ে গেল যে লুকানোটা আমরা খুঁজে পাচ্ছি না, সেই ব্যাপারটা আমরা তাহলে পরের দিন আলোচনা করি, বুঝতে পারলি। আজ অনেকটাই হয়েছে। তাহলে দাদা ওখানে কি কনক্লুশন দেওয়া ঠিক হবে? আগের যে অ্যাপ্রোচটা করলাম কি কনক্লুশন দেওয়া ঠিক হবে? আমরা কোনটা, আগের যে আলোচনাটা করলাম ওই যে হ্যাঁ ওই কনক্লুশনটায় ওই 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 পদ দিয়ে তুই কনক্লুশন দিতে পারবি, এটাই তো ব্যাপার। আমরা তো বারবারই বলছি আগের থিওরেমটা দেখ, রিয়েল ভ্যালুড, দেখ ওপরেরটা রিয়েল ভ্যালুড, মানে তার f2 টা রিয়েল ভ্যালুড, f3 টাও রিয়েল ভ্যালুড, ইমাজিনারি জেড মানে কি আইটা তো না, তোর আই বাদে যেটুকু পার্ট আর কি, ঠিক আছে। কিংবা হ্যাঁ f5 টাও রিয়েল ভ্যালুড, f6 টাও কিন্তু রিয়েল ভ্যালুড। তাহলে ব্যাপারটা হচ্ছে যে যদি রিয়েল ভ্যালুড ফাংশনের তুই ডিফারেন্সিবিলিটি চেক করতে পারিস তখন তো অনায়াসেই বলতে পারিস যে হ্যাঁ এটা তোর সব পয়েন্টেই জিরো হচ্ছে ওর ডিফারেন্সিবিলিটিটা, মানে ডেরিভেটিভটা আর কি। কিন্তু তো তার আগে জানতে হবে যে আদৌ সেটা ডিফারেন্সিয়েবল কিনা। আমার আগের থিওরেমটা কিন্তু আমার রিয়েল ভ্যালুড ফাংশনের, বল বল। আগের থিওরেমটা যেটা তুমি করালে, যেটা বললে যে ডিফারেন্সিয়েবল যদি হয় তাহলে হয় জিরো হবে, আর যদি ডিফারেন্সিয়েবল না হয় তাহলে এক্সিস্ট করবে না, তাই তো দাদা? ওটার প্রুফে গিয়ে তো আমি একবার রিয়েল নাম্বার আনলাম, একবার ইমাজিনারি আনলাম, এনে তারপর কেচিয়ে দিলাম, তাই তো? কেচিয়ে দিইনি কিন্তু, না কেচিয়ে দিইনি, না না ওটা বলছি না, থিওরেমেরটা দাদা। হ্যাঁ আমি কেচিয়ে নি, না না থিওরেমের দেখ, আমি থিওরেমের আমি মানে এটা এই জায়গাটা তোরা ভালো করে বোঝ, থিওরেমটার সঙ্গে এই প্রশ্নটার পার্থক্য কি। এই যে 6টা কোশ্চেন লিখেছি, এই 6টা কোশ্চেনের সঙ্গে থিওরেমটার পার্থক্য কি। থিওরেমটা বলছে যে যদি কোনো রিয়েল ভ্যালুড কমপ্লেক্স ভ্যারিয়েবল ফাংশন থাকে, যদি সে ডিফারেন্সিয়েবল হয় তাহলে সব পয়েন্টে তার ডেরিভেটিভের ভ্যালুটা জিরো হবে, ঠিক আছে, এটা ভালো করে বোঝ। কিন্তু আমরা এখানে এই যে 6টা ফাংশন লিখলাম এর মধ্যে 4টে বা 5টা ফাংশনই তো রিয়েল ভ্যালুড ফাংশন। এখানে কিন্তু এইটা বার করবো যে এটা ডিফারেন্সিয়েবল আদৌ হবে কিনা, বুঝতে পারছি আমার কথাটা, এরা আদৌ ডিফারেন্সিয়েবল কিনা। আর আগের থিওরেমটা আমি বললাম যে যদি ডিফারেন্সিয়েবল হতো তাহলে সব পয়েন্টে ভ্যালু ডেরিভেটিভ ভ্যালু জিরো হতো। দুখানা প্রশ্নের অনেকটা পার্থক্য। হ্যাঁ দাদা আমি ওটা বলছি না দাদা, আমার তাহলে কথাটা বোঝো দাদা, তুমি যেটা বলেছো সেটা আমি বুঝতে পেরেছি। হুম এবার
ধরো দাদা তুমি বললে যে ডিফারেন্সিয়েবল হলে অল পয়েন্টে ভ্যালুটা 0 হবে, তাই তো হুম দাদা? হুম আগে হুম থিওরেমটা যেটা হুম বললাম। হুম হুম। যদি এক্সিস্ট না করে মানে যদি না হয় 0 না হয় তাহলে এক্সিস্ট করবে না, তাই তো দাদা? এইবার এক্সিস্ট করবে না না, এই যদি জিনিসটা জিরো না হয় তাহলে এক্সিস্ট করে না, বলিনি তো। মানে আমি তো কি বলতে চাইছি মানে ডেরিভেটিভটা এক্সিস্ট করবে না হয়, মানে একটা রিয়েল ভ্যালুড ফাংশন যদি ডেরিভেটিভ এক্সিস্ট করে তাহলে 0 হবে হয়, হুম না হলে যদি ডেরিভেটিভ এক্সিস্ট না করে তাহলে তো অন্য কোনো কথাই নাই। হুম এবার ওই থিওরেমটা যখন আমি ডেরিভেটিভ এক্সিস্ট করছে না হুম হুম। সেই জিনিসটা প্রুফ করার ক্ষেত্রেই তো আমি রিয়েল এর ব্যাপারটা আর ইমাজিনারি ব্যাপারটা এনে আমি প্রুফটা হচ্ছে না যে মানে এক্সিস্ট করছে না সেটাই তো আমি দেখিয়েছি দাদা, না 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 তাই তো? না না, অবশ্যই না। দেখ, অবশ্যই সেটা দেখায়নি। আমরা দেখিয়েছি এক্সিস্ট করলে জিরো হবে সেটা। হুম একবার দুখানা পাথে অ্যাপ্রোচ করে দেখলাম যে নাম্বারটা আমার এফ ড্যাশ এই নাম্বারটা সেটা একবার রিয়েল হচ্ছে আর একবার পিওরলি ইমাজিনারি হচ্ছে। এদিকে আমি ধরে নিয়েছি যে এফ ড্যাশটা কিন্তু এক্সিস্ট করে। আমার এখানে তাহলে এটা লেখা উচিত যে এটা আচ্ছা, এই যে এই যে এই যে দেখ, হুজ ডেরিভেটিভ এক্সিস্ট অ্যাট এ পয়েন্ট এ, এই কথাটা মন দিয়ে দেখ, হুম হুম বুঝতে পারলি? আমরা এখানে হ্যাঁ কিন্তু এটা প্রমাণ করিনি যে এটা এক্সিস্ট করছে না, আমরা প্রমাণ করেছি এক্সিস্ট করলে তার মানটা কি হবে। হুম। বুঝলি অপরূপ? আমরা এখানে ক্যাচাইনি হ্যাঁ কিন্তু, আমরা এখানে আমরা ক্যাচাইনি। এক্সিস্ট করছি না এই বিষয়ে কোনো কথা বুঝতে পেরেছি এবার, বুঝতে হ্যাঁ, পেরেছি। এক্সিস্ট না করলে তো কোনো কথাই নেই, সেটা আমি লিখিনি আর, কারণ সেটা বুঝে যায়, সেটা তো বলার কিছু নেই। এক্সিস্ট না করলে আর কি আছে, কিছুই প্রমাণ করা নেই। এক্সিস্ট করলে তখন কি হবে? আমরা বলছি যে এই পয়েন্টে এই বক্সটা দেখ, হুজ ডেরিভেটিভ এক্সিস্ট অ্যাট এ পয়েন্ট এ, আমরা এখানে ডেরিভেটিভের এক্সিস্টটা ধরে নিচ্ছি। যদি ডেরিভেটিভ হতো তাহলে কি হতো, তখন আমরা প্রুফটা করে দেখছি, না তাহলে এফ ড্যাশ এটা জিরো হতো। কিন্তু বুঝতে পারছিস তো, আমরা এখানে এবার এই জিরো কেস হওয়াটাই তো এইভাবে করলাম যে একবার রিয়েল হলো একবার ইমাজিনারি হলো, তখন বলছি যে তাহলে এরকম নাম্বার কে আছে। ব্যাপারটা দেখ, যদি আমি জানতাম যে এক্সিস্ট করে না তাহলে কিন্তু এই অ্যাপ্রোচটা ওকে, কিন্তু যেহেতু আমি ধরে নিয়েছি যে এক্সিস্ট করছে, তাহলে কিন্তু যেন তেন ভাবে হোক আমার এফ ড্যাশের মানটা বের করতেই হবে। এক্সিস্ট করছে তো রে ভাই, বুঝতে পারলি? তাহলে এমন কোন নাম্বার আছে যা কিনা রিয়েল দিয়ে অ্যাপ্রোচ করলে রিয়েল আসে, আবার ইমাজিনারি দিয়ে অ্যাপ্রোচ করলে ইমাজিনারি আসে, পিওরলি ইমাজিনারি, আবার শুধু শুধু নয় পিওরলি ইমাজিনারি, মানে শুধু আই থাকবে, তা সে জিরো ছাড়া তো কেউ না। বুঝতে পারলি? এই প্রমাণটার ফিলোসফি এইখানে এটা, কিন্তু এইখানে ব্যাপারটা সেটা আলাদা। এখানে আমরা এই এফ গুলোরই ডেরিভেটিভ, মানে এই আচ্ছা f দাদা, গুলোই এখানে বিলং যে করে তাই যাই। কোশ্চেনটা করলে দাদা, ওই এফ জেড ইকুয়াল টু মড জেড, ঠিক আছে দাদা? হুম, এই ফাংশনটা কি কোথা থেকে কোথায় ডিফাইন্ড আছে? এটা এখান থেকে এখানে, এই যে আর ডিফারেন্স জিরো থেকে? জিরো থাকবে, অবশ্যই আছে, জিরো নেই হ্যাঁ। কেন? এখান থেকে মড তো, আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে? হুম হুম। তাহলে এই ডিফারেন্সিয়েবিলিটি হওয়ার জন্য আরো অনেক বাকি আছে, কিচ্ছু না এগুলো। এই ডিফারেন্সিয়েবিলিটি চেক করা নিয়ে আরো কথা তো অনেক বলবো আমি, এ তো কিছুই না এগুলো, জাস্ট শুরু করলাম আজকে আমি। ওকে, তাহলে পরের দিন হোক সেটা, ঠিক আছে দাদা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? ঠিক আছে দাদা। হ্যাঁ।